এদিকে ধানমন্ডির ৩২ নম্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার বিচার শুরুতেই ফেঁসে গেলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। এবার যে দৃশ্যপট পাল্টে যাওয়ার খবর এসেছে, সেই খবরে আপনি নিজেও চমকে উঠবেন, আপনার নিজেরও পিলে চমকে যাবে। এবার কি সব লেজে গোবরে অবস্থা হয়ে যাবে? এবার কি সবার মুখোশ উন্মোচিত হয়ে যাবে? এবার কি বোঝা যাবে যে এই মিশনে পেছন থেকে কারা কারা কাজ করেছেন? বিমানবন্দরে ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ। সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না। আসছে আওয়ামী লীগ। সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া। এত তাড়াতাড়ি যে এই লেভেলের খেলা শুরু হবে প্রকৃতপক্ষে বুঝতেই পারি। নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ, আপনি ভাবুন যে এত তাড়াতাড়ি এই লেভেলের খেলা শুরু হয়ে গেল। যারা এতদিন আওয়ামী লীগ আতঙ্কে ঘোরাফেরা করতো, তারা অলরেডি নিজ এলাকায় তত্ত্বাপুর খাওয়া শুরু হয়ে গেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিএনপি সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের জন্য একের পর এক চমক আসতে চলেছে। দর্শক, 12 তারিখের পর থেকে আওয়ামী লীগের অফিস খোলা থেকে শুরু করে পুলিশ হত্যার বিচার শুরু হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরো একটা চমকপ্রদ খবর দিতে চলেছি। সেটা হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার বিচার শুরু হতে চলেছে। দর্শক মন্ডলী, আপনারা কি চান এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার বিচার আসলে হোক বাংলাদেশে? যদি চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে আরো গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডক্টর ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি মামলা করার ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। একটি জাতীয় দৈনিকের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক কার্জন এই মামলার জন্য সুনির্দিষ্ট 4টি গুরুতর অভিযোগ সামনে এনেছেন। তার মতে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিগুলোতে চ্যালেঞ্জ করার পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের নারকীয় ভাঙচুর ও ঐতিহাসিক নথিপত্র ধ্বংসের দায়ও তাদের উপর চাপিয়েছেন তিনি। কেন সেনাবাহিনী বা পুলিশ সেখানে সুরক্ষায় এগিয়ে আসেনি এবং এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে দেশি বিদেশি কারো ইন্ধন ছিল কিনা তা নিয়েই আইনি তদন্তের দাবি তুলেছেন এই আইন বিশেষজ্ঞ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার পাশাপাশি সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অধ্যাপক কার্জন। অধ্যাপক কার্জন জানান, গত 18 মাসে অবিশ্বাস্যভাবে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা আইনি ইতিহাসে অত্যন্ত অস্বাভাবিক। বিবিসির একটি প্রতিবেদনের বরাতে তিনি দাবি করেন, এই 133টি অধ্যাদেশের মধ্যে 132টি এখন চরম অনিশ্চয়তার মুখে। ইউনূস অ্যান্ড গংয়ের বিচার নিশ্চিত করার এই কড়া হুঁশিয়ারি এখন দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এত তাড়াতাড়ি যে এই লেভেলের খেলা শুরু হবে প্রকৃতপক্ষে বুঝতেই পারিনি। নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ। হান্নান মাসুদকে তো আপনারা চেনেন। ওই যে কথায় কথায় কেঁদে ওঠে, টেলিভিশন সেটে উঠে প্রথমে বললেন যে ওই এলাকায় সবচেয়ে গরিব মানুষ তিনি বা তার পরিবার। পরবর্তীতে আবার বললেন যে ওই এলাকায় সবচেয়ে বড় লোক তিনি, মানে তার পরিবার। পরবর্তীতে আমরা দেখলাম যে বাপ ছেলে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করলেন নির্বাচনে। যাই হোক, হান্নান মাসুদ নির্বাচিত হয়েছেন, এমপি পদপ্রার্থী হয়েছেন। কিন্তু এই ঘটনা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026 দুপুর 3টা 8 মিনিটে আমার দেশ পত্রিকা এটা নিউজ করছে। এটা কিন্তু অন্য কোনো পত্রিকা না, আমার দেশ পত্রিকা। তার মানে কি, তাদের পছন্দের একটা পত্রিকা, তারা শিরোনাম করছে নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ। এখন নিউজটা আমি পরিপূর্ণ পড়লাম। নিউজটি আপনাদেরকে আমি পত্রিকা ভাষায় পড়ে শোনাচ্ছি না, সংক্ষেপে বলি। এই হান্নান মাসুদ বাজার পরিদর্শনে গেছেন। সেখানে যাওয়ার পরে বলা হইতেছে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করছে। পরবর্তীতে হান্নান মাসুদ রাস্তার উপর হাইওয়েতে বসে পড়ে এবং তা দাবি করে যে এইটার কি বলে, তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত তিনি ওখান থেকে উঠবেন না। তাই করতে পারেন, এটা তাদের পুরাতন অভ্যাস, নতুন কোনো অভ্যাস না। যে কেউ কিছু করলো অথবা এইটা ম্যাটিকুলাস ডিজাইনও হতে পারে, সেই দিকেও আমি যাচ্ছি না। কিন্তু আপনি ভাবুন যে এত তাড়াতাড়ি এই লেভেলের খেলা শুরু হয়ে গেল। প্রকৃতপক্ষেই মানে এটা যদি
হান্নান মাসুদের বক্তব্য যদি আমরা সত্য হিসেবে ধরে নেই যে দুর্বৃত্তরা তাদের উপর আক্রমণ করছে, কিন্তু আপনি ভাবুন নিজ এলাকায়, এবং যারা আক্রমণ করছে তাদেরকে দুর্বৃত্ত বলা হয়েছে, তারাও ওই এলাকারই স্থায়ী বাসিন্দা। তাইলে নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, ঘটনা ঘটলো 25শে ফেব্রুয়ারি, মাঝখানে 12 দিন। এরকম নবনির্বাচিত একজন সংসদ সদস্যের উপর এরকম হামলা চালালে এই প্রশ্নটা কিন্তু আমরা তুলতেই পারি যে তাহলে তার জনপ্রিয়তা আদৌ কি আছে ওখানে? কারণ যদি প্রকৃত ভোটে নির্বাচিত হয়ে থাকেন, তাইলে এই যে হাজার হাজার আপনি লক্ষাধিক ভোট পেলেন, এই ভোটাররা তো আপনার জনপ্রিয়তা তো ওই অঞ্চলে বেশি থাকার কথা। যারা পরাজয় বরণ করছে তাদের তো জনপ্রিয়তা আপনার মতো থাকার কথা না। তাইলে আপনি জনপ্রিয়তাও শীর্ষে, অথচ আপনার উপরই হামলা হলো নিজ এলাকায়। এই প্রশ্ন সন্দেহটা কিন্তু দেশের মানুষের মনের মধ্যে সৃষ্টি হবে যে আদৌ ঘটনা কি। একজন জনপ্রতিনিধির উপর এইভাবে হামলা, সেইটা কি আপনারা কি তাহলে দুর্বল? প্রশ্ন আসে। একটা বিষয় আপনাদেরকে বললাম, অবশ্যই এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, গতকালকে এই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি, পত্রিকার ভাষাতে আমি পড়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি যে আওয়ামী সভানেত্রী প্রকৃতপক্ষে কী কথাগুলো বলছেন। কিন্তু দেখেন সব জায়গাতেই এর অন্য লেভেলের, কোন খেলা যে চলছে কোন লেভেলে কে জানে, এরকম ওই যে গানের মতোই এই লেভেলের খেলা শুরু হবে এত তাড়াতাড়ি। দেখেন আমি ভাবছিলাম যে নির্বাচনটা হয়ে গেলে একটা নির্বাচিত সরকার আসবে, যখন মততন্ত্র থাকবে না, ধীরে ধীরে এরকম যে এখন যেমন আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলা হইতেছে, জাতীয় পতাকা ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা হইতেছে। কিন্তু গতকালকে যে নিউজটা আপনাদেরকে শোনাইছি, প্রকৃতপক্ষে সেই নিউজটা আমাদেরকে এই বার্তায় দেয় যে সময় ক্ষেপণের সময় নাই। আপনি যে সময় নিয়ে কাজ করবেন সেই সময়টা আর নাই। একযোগে আপনি ভাবুন তো যে সারা বাংলাদেশের 64টা জেলাতে আপনার 300টি আসনে 300 প্রার্থী এবং পাশাপাশি কেন্দ্রীয় নেতারা যেখানে আছেন, যেভাবে আছেন, ধরেন বিভিন্ন ধরনের মামলায় জর্জরিত, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি, অর্থাৎ সকল ধরনের প্রস্তুতি। আপনি যদি আত্মসমর্পণ করতে চান, আপনাকে যদি আমরা তো দেখলাম যে আত্মসমর্পণ করলো, একজন নেতাকে জামিনে মুক্তি দেওয়া হলো, কিন্তু ধরেন আত্মসমর্পণ করতে গেছেন কিন্তু জামিন দেওয়া হয় নাই, হলো না, তাইলে কি ওইখানেও কিন্তু প্রস্তুতির দরকার আছে। আপনার পোশাক পাতি, বেড, খেতা বালিশ, যাই হোক, এগুলোর কিন্তু প্রয়োজন আছে। মানসিক এবং অন্যান্য সকল বিষয় প্রস্তুতি নিতে বলা এটার ইঙ্গিত হলো যে সমগ্র বাংলাদেশের প্রতিটা অঞ্চলের প্রতিটা আসনের প্রতিটা জনপ্রতিনিধি বা আওয়ামী লীগের নেতা তারা একযোগে মাঠে নামতে শুরু করতেছে, একযোগে। আপনি এই বিষয়টা ভাবুন যে শেখ হাসিনা তিনি আত্মসমর্পণ করেন, হ্যাঁ ধরে গ্রেপ্তার হলো শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাসুদ, তারপরে আব্দুর রাজ্জাক, তারপরে আপনার বাহাউদ্দিন নাসিম, আরও যারা আছেন, রেজাউল করিম, নফেল, আরও যারা আছেন, সমস্ত নেতৃত্বস্থানীয়, একেবারে কেন্দ্রস্থানীয় নেতৃত্বে দেওয়া নেতাগণ একযোগে নামলেন। তাহলে বিষয়টা কী হবে? আর এর মধ্যে যদি একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে যায়, যেমন ধরেন আপনার মাশরাফি বিন মুর্তজা, তিনি একেবারে এখন ঘরবন্দি আছেন, গৃহবন্দী বলা যায়, তিনি উন্মুক্ত হলেন। সেলিনা হায়াত আইভি, তিনি জামিনে মুক্ত হলেন। তারপরে ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি জামিনে মুক্ত হলেন। অপরদিকে ওই যে শিবলি সাদিক, এই যে সেলিব্রিটি যারা আছেন, যাদেরকে পুরো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই চেনেন, তারা ধরেন মুক্ত থাকলেন। আর অন্যান্য যারা ইতিপূর্বে অ্যারেস্ট হন নাই, নতুন হলেন, তারা থাকলেন, জামিন দিলেন। এইভাবে যদি পরিস্থিতিটা হয়, তাহলে ক্যামেরার ফোকাস থেকে শুরু করে সকল দিকে পরিবেশটা কি হতে পারে আপনি একটু ভাবুন তো। এত তাড়াতাড়ি এরকম পরিবেশ সৃষ্টি হবে আপনার, এটা কি কল্পনার মধ্যে ছিল? হয়তো বা আমি 2 দিন আগে বা 7 দিন আগে কথাগুলো বলতেছি, কিন্তু এরকমই তো ঘটবে। আমি তো এই নিউজটা আপনাদেরকে দিচ্ছি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন কারাগারে থেকেই তিনি আইনজীবী সমিতির নির্বাচনে লড়াই করতেছেন। তাহলে যদি তিনি নির্বাচনে জয়যুক্ত হন, তাকে তো আর কেউ আটকে রাখতে পারবে না। তিনি একজন প্রতিনিধি হবেন, তিনি জামিন অবশ্যই পাবেন। এবং পাশাপাশি আপনি দেখেন বর্তমানে বাইরে আছে কারা। আপনি যদি বঙ্গবীরের কথা ধরেন, বঙ্গবীর কাদের সিদ্দিকের কথা ধরেন, লতিফ সিদ্দিকের কথা ধরেন, তারপরে আরও যারা আছেন বাইরে, এখন কেউ তো এখন সবাই তো চুপ, অ্যাক্টিভ না। সবাই সকল জায়গা থেকে যদি অ্যাক্টিভ হয়, তাহলে ভাবুন পরিস্থিতিটা কোন দিকে কীভাবে যেতে পারে, লেভেলটা কোন পর্যায়ে উঠতে পারে। এত তাড়াতাড়ি এই লেভেলের খেলা যে শুরু হতে যাচ্ছে, আমার মনে হয় যে এইটা প্রকৃতপক্ষে অনেকের কল্পনার মধ্যেও আসে না। যেমনটা আমিও বুঝতে পারিনি যে এইভাবে শুরু হবে। যারা এতদিন আওয়ামী লীগ আতঙ্কে ঘোরাফেরা করতো, তারা অলরেডি নিজ এলাকায় চত্তাপুর খাওয়া শুরু হয়ে গেছে, প্রতিনিধি হওয়া সত্ত্বেও। এবং পাশাপাশি এরকম উদ্যোগ, এবং বর্তমানে যারা শাসক গোষ্ঠী আছেন বা সরকারে আছেন, তারাও তো যে নমনীয়তা দেখাচ্ছেন, তাতে তো একটা বহুদলীয় গণতন্ত্র এবং দেশের মধ্যে কি বলে যে প্রধান 2 রাজনৈতিক দলেরই যেন বিচরণ থাকে। তাদের কথাবার্তা শুনলে এরকমই বোঝা যায়। আর যদি সত্যি এরকম হয় অতি শীঘ্রই, তাহলে ওই সমস্ত রাজাকারপন্থী
দেশবিরোধী মতাদর্শের যে মানুষগুলো, জানি না মহান আল্লাহ পাক কি লেখা রাখছে। বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় 350 কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, আসিফ মাহমুদ গতকাল রাত 11:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার ব্যাগে অস্বাভাবিক ওজন ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল, ডলারের স্তূপ এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্টস। প্রাথমিক হিসাবে এই অর্থের পরিমাণ 350 কোটি টাকারও বেশি। এছাড়া তার কাছ থেকে বিদেশে পাচারের পরিকল্পনার কয়েকটি চিঠি ও ইমেইল প্রিন্ট আউট উদ্ধার হয়েছে, যাতে দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের বিস্তারিত নির্দেশনা ছিল। আসিফ মাহমুদকে গ্রেফতারের পরপরই তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং দেশত্যাগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিভিন্ন প্রকল্প, টেন্ডার এবং সরকারি তহবিল থেকে বিপুল অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের অনুসন্ধানে তার বিরুদ্ধে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল, যার একটি অংশ এখন বিমানবন্দরে ধরা পড়েছে। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের নামে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালানোর চেষ্টা করছে, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, কোনো ছাড় নেই। আসিফ মাহমুদের মতো অভিযুক্তদের বিচার হবে দ্রুত এবং কঠোর। দুর্নীতির এই অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিও দেওয়া হবে। দেশের জনগণের টাকা লুট করে পালানোর কোনো সুযোগ নেই। আমরা সবাইকে আইনের আওতায় আনবো, যতই বড় নাম হোক না কেন। তারেক রহমান আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে যে কিছু সুবিধাবাদী ব্যক্তি বিপ্লবের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরেছে, কিন্তু জনগণের আশ্বাস ভাঙার দাম অনেক বেশি। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তার অপরাধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত হয়। এটা আমার প্রতিশ্রুতি। এদিকে এনসিপির অন্যান্য নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। দলের একজন নেতা বলেন, আসিফ ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। এটা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। দুদক এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন আসিফ মাহমুদের সম্পত্তির খোঁজে তদন্ত শুরু করেছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেপ্তার দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে আরো জোরালো করবে। আসিফ মাহমুদের গ্রেফতারের পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরো বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে। আসিফ মাহমুদের এই বিমানবন্দর কাণ্ড দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। 350 কোটি টাকা সহ গ্রেফতারের ঘটনা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির হুঁশিয়ারি জনগণের মনে আশা জাগিয়েছে। দুর্নীতিবাজদের আর কোনো ছাড় নেই। বিচার দ্রুত ও নিরপেক্ষ হোক, এটাই এখন দেশের দাবি। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে 5 আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে, পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন। সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে
তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দী করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেনজি আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2-তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষামাজা করে রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেওয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3-তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণঅভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই 3টি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। 4র্থ নাম্বারটা আমি পরে আসছি। এই যে 3টি কাজ করা হলো সেটা আরেকটু বলে নেই। এই 3টি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো? একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপিকে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করতো, এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি রুজির ব্যবস্থা তো আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মার তো শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। সবশেষে বলি যে বিএনপি তাহলে এই যে কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো করছে কারণ তারা ক্ষমতায় আসার আগে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হয়েছে যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন বিএনপির সমস্ত নেতারা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো রহিত করবে, মামলাগুলো সব প্রত্যাহার করে নেবে। এই মর্মে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে এনে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি। সেইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো আজকে নতুন চিফ প্রসিকিউটরের মুখে, এবং সেইটাই হতে যাচ্ছে। তাহলে এটা তো তাদের নির্বাচনী অলিখিত প্রতিশ্রুতি, ওয়াদা। সেই ওয়াদা তাদের পালন করতে হবে না? এই ওয়াদাটা কোথায় করে এসেছে? এই ওয়াদাটা করে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভালকে ওই যে কাঁটাতারের বেড়ার ওপারের যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সে দেশের বাণিজ্য মন্ত্রী না এসে ব্যবসা বাণিজ্যের কথা তারা না পেরে সর্বপ্রথম তারা পেরেছে কি? এখানে নিরাপত্তার বিষয়টি তারা এখানে উপস্থাপন করেছে। তার মানে বুঝতে পারছেন? সুতরাং ওইখান থেকে যে ডক্ট্রিন আসছে সেই ডক্ট্রিন অনুযায়ী একজনকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং জুলাই যোদ্ধাদেরকে 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সমূলে বিনাশ করার জন্য
যা যা করা দরকার সেই প্ল্যান দিচ্ছে যে এই করো, আর ঠিক সেটিই করা হচ্ছে। অতএব সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না, আসছে আওয়ামী লীগ। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।